এখন যা গ্যাসের সংকট শুরু হয়েছে, তাতে বিভিন্ন রকমের ওয়ান পট মিলই আমাদের একমাত্র ভরসা, যেগুলো এক্কেবারে এক পাকে রান্না হয়ে যাবে আর কম সময় কম ঝামেলায় রান্না হবে। আর এই ওয়ান পট মিলগুলো আরো কম সময় বানানোর জন্য আমি ব্যবহার করছি এখন প্রেসার কুকার। সিচুয়েশন যেমন থাকবে তখন সেই হিসেবে চলাটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? যাই হোক, আজ এরকমই একটা ওয়ান পট মিলের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, যেটা খেতে দুর্দান্ত সুস্বাদু হয়। এটা কি ঠিক তেহরি বলবো না পোলাও বলবো জানি না, নিজের মতো করে বানিয়েছি। রেসিপি দেখে না হয় আপনারাই একটা নাম ঠিক করে দেবেন। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল 2 কাপ পরিমাণে, মানে এটা মেজারিং কাপের 2 কাপ রয়েছে। যে কোনো পার্টিকুলার একটা বাটি বা কাপে করে আপনারা চালটা মেপে নেবেন, তাহলে চাল এবং জলের রেশিওটা বুঝতে সুবিধা হবে। যাই হোক, চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 3-4 বার জল পাল্টে পাল্টে। এবার চালটা এভাবেই কিছুক্ষণ রাখা থাক, আর ততক্ষণে আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে নেব। এখানে নিয়েছি আমি 60 গ্রাম মতো রসুন, 40 গ্রাম মতো আদা, আর তার সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি জাস্ট রেশিওটা দেখিয়ে দিলাম, এই রেশিওতেই বেটে নেব, তবে এতটা মশলা কিন্তু এই রান্নায় লাগবে না। যাই হোক, এবার ইন্ডাকশন ব্যবহার করছি আমি গ্যাস বাঁচানোর জন্য। তো ইন্ডাকশনে প্রেসার কুকার বসিয়ে প্রেসার কুকার গরম করে তার মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি, যেহেতু বললাম ওই তেহারি টাইপের কিছু একটা বানাচ্ছি। তো সর্ষের তেল গরম করে তার মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি ঠিক এটাকে বেরেস্তা বলবো না, কারণ বেরেস্তা ভাজতে আরো অনেকটা বেশি তেল লাগে, মানে একদম ছাঁকা তেলে ভাজতে হয় বেরেস্তা। তো সেক্ষেত্রে আমি এরকম ভাবে পেঁয়াজটাকে শ্যালো ফ্রাই করে তুলে নিলাম। পেঁয়াজটা তুলে নেওয়ার পর এই যে তেলটা রয়েছে কুকারের মধ্যে, এতেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা 4 টুকরো আলু দিয়ে আলুগুলোকেও আমি হালকা করে ভেজে তুলে নেব। দেখুন, এরকম হালকা করে আলুগুলো ভাজলেই কিন্তু হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এরপর আমি বাকি তেলেই ফোড়নের জন্য দিচ্ছি 2 টো তেজপাতা, 1 টা স্টার অ্যানিস, 2 টো বড় এলাচ, 2-3 টে মতো ছোট এলাচ, তার সাথে কয়েক টুকরো দারচিনি, সাথে 8-10 টা মতো গোটা গোলমরিচের দানা, আর তার সাথে নিয়েছি 4 টে লবঙ্গ। তো এই ফোড়নটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গরম মসলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট টুকরো করে কেটে রাখা মাটনের বোনলেস পিস 250 গ্রাম মতো। অ্যাকচুয়ালি এরকম ছোট টুকরো করে মাটনের বোনলেস পিস কাটিয়ে আনার কারণ হচ্ছে, কিমা মাটার বানানোর জন্য এনে রেখেছিলাম মাটনটা। কিন্তু তারপর ভাবলাম সময় সিচুয়েশন এগুলো ঠিক হোক, তারপর কিমা মাটার ভালো করে রসিয়ে কষিয়ে রাঁধা যাবে। তো ওই জন্যই ভাবলাম এটা দিয়ে এই ওয়ান পট মিলটাই তৈরি করে নিই। গ্যাসের সংকট বলে গ্যাস বাঁচাতে গিয়ে আবার বেশি পরিমাণে ইলেকট্রিক খরচ করে ফেললে সেটাও তো মুশকিলের, তাই না? ওটারও শর্টেজ হতেই পারে। যাই হোক, দেখুন কথা বলতে বলতে মাটনটাও আমি ভেজে ফেলেছি। তো মাটনটা ভেজে নেওয়ার পর জাস্ট 2 থেকে 3 মিনিট একটু হাই টেম্পারেচারে রেখে ভেজেছি। তারপর এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতোই দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কাটা কিন্তু সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে আমি বেটে নিয়েছিলাম। তো সেটাই এখানে দিয়েছি। তারপর মাটনের সাথে আদা রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো দিলাম। একটু বিরিয়ানি মসলা দিলাম, বাড়িতে এটা ছিল, আপনারা পোলাওয়ের মসলা বা কিছু না থাকলে শাহি গরম মসলা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। সবকিছু একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় নিয়ে কষানোর কিন্তু প্রয়োজন নেই। এই সময়ই এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজটা অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম এই মাটনের মধ্যেই। তারপর কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম জল, 1/2 কাপ মতো গরম জল দিয়েছি। খুব বেশি জল কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে বা হাই টেম্পারেচারে রেখে 3 টে হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না করব। 3 টে হুইসেল পরপর এসে গেলে ইন্ডাকশনটা আমি সুইচ অফ করে এটাকে এভাবেই রেখে দেব প্রেসার কুকারটাকে, যতক্ষণ না প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি রিলিজ হয়ে যাচ্ছে। তো আমি দেখুন ইন্ডাকশন অফ করে দিয়েছি। এইভাবে মোটামুটি 5-7 মিনিট রাখলেই দেখবেন প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা রিলিজ হয়ে গেছে আপনা আপনি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে আবারও ইন্ডাকশনটাকে আমি অন করে দেব। এই সময় মাটনের পিসগুলো কিন্তু মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এটা আবারও ফুটতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো এবং ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। রান্না শুরুর আগেই যদি চালটা ভালো করে ধুয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু বাকি সমস্ত কাজ এগিয়ে নিতে নিতে চালটা অনেকটাই ভিজে যাবে। প্রায় 15-20 মিনিট তো ভিজবেই। এটুকুই কিন্তু যথেষ্ট। এটুকু ভিজলেই চালটা সেদ্ধ হতে সময় অনেকটা কম লাগবে।
আচ্ছা, এবার চালটা এবং আলুটা মাংসের সাথে মিশিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। হাই টেম্পারেচারে রেখে ২-৩ মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আরো ১ চামচ মতো বিরিয়ানি মসলা দিয়েছি। এবার যে কাপে করে মেপে আমি চাল নিয়েছিলাম ২ কাপ, সেই কাপে মেপেই ৪ কাপ জল ইলেকট্রিক কেটেলে গরম করে এর মধ্যে দিয়েছি। মানে যতটা চাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণে জল দিয়েছি। তারপর দিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু মাংস কষানোর সময়ও অল্প দিয়েছিলাম। তো সেটা খেয়াল করে নুনটা দিয়েছি এখানে। যাই হোক, ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টেম্পারেচারে রেখে এটাকে জাস্ট একটা হুইসেল আসা পর্যন্ত রান্না করে নেব। দেখুন এখন হাই টেম্পারেচারেই রয়েছে, তো আমি টেম্পারেচারটা একটু কমিয়ে দিলাম। এইভাবে এটাকে মিডিয়াম টেম্পারেচারে একটা হুইসেল আসা পর্যন্ত রান্না করে নিয়ে তারপর আমি ইন্ডাকশনটা সুইচ অফ করে দেবো। এর বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন নেই। তারপর আবারও প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা রিলিজ হওয়া পর্যন্ত এটাকে এভাবেই রেখে দিয়েছিলাম ইন্ডাকশনটা অফ করা অবস্থাতেই। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি, সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে ঘি আর ১ চা চামচ পরিমাণে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা খুব ভালো একটা ফ্লেভার দেবে এই রান্নায়। যেটুকু ভাজা পেঁয়াজ অবশিষ্ট ছিল সবটাই ওপর থেকে দিয়ে দিলাম। তারপর খুব হালকা হাতে একবার এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময়ে ৭-৮ টা মতো আলু বোখরা নিয়ে সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতের যে গরমটা রয়েছে সেই গরমেই কিন্তু এগুলো সুন্দর নরম হয়ে যাবে। দিয়ে আরো একবার হালকা হাতে এটাকে মিশিয়ে দিচ্ছি। আলু বোখরা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলু বোখরা ছাড়াও কিন্তু এটা করা যেতে পারে। যেহেতু আমার কাছে ছিল হাতের কাছে সেইজন্য দিয়েছি। তো আবারও একটু হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারটাকে এভাবে আলতো করে ঢাকা দিয়ে এটাকে ১০ থেকে ১৫ মিনিট রেখে দেব। তাহলেই দেখবেন পোলাও বা তেহেরি যেটাই বানিয়েছি তাতে চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখুন, দেখেই আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা ভাতের দানা কিন্তু আলাদা আর ভাতগুলো কিন্তু ভেঙেও যায়নি। আর প্রেসার কুকারের নিচেও কিন্তু একটুও কিছু ধরে যায়নি। দেখতেই পাচ্ছেন। আপনারা এই প্রেসার কুকারটা সম্বন্ধে অনেক কোয়েরি করেন যখনই আমি প্রেসার কুকারে কিছু খাবার বানিয়ে দেখাই। তো প্রেসার কুকারটা দি ইন্ডাস ভ্যালির প্রেসার কুকার। এটার লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেব। চাইলে আপনারা সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। মাংস, ভাত দুটোই চেক করে দেখিয়ে দিলাম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এবার আলুটাও চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটাও কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো এবার বলুন দেখি এটার নাম কি দেওয়া যায়? এটা ঠিক তেহেরিও হলো না, পোলাওও হলো না, আবার বিরিয়ানিও হলো না। তাহলে কি হলো? সেটা আপনারাই বলুন। যাই হোক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। মাস্ট ট্রাই রেসিপি কিন্তু। খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। এই সেম রান্নাটা আপনারা চিকেন দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আলাদা করে আর ১ম এ যে ৩ টে হুইসেল দিয়েছিলাম সেটা দেওয়ার দরকার নেই। সবকিছু একসাথে ভালো করে ভেজে নিয়ে মিডিয়াম ফ্লেমে ১ টা থেকে ২ টো হুইসেল দিয়ে দিলেই কিন্তু সবকিছু একদম সুসিদ্ধ হয়ে যাবে। মানে চিকেনের হাড় সহ পিস যদি নেন তাহলে ২ টো হুইসেল লাগবে। আর বোনলেস পিস দিয়ে করলে ১ টা হুইসেল যথেষ্ট। যাই হোক, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।